হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এমন কুত্তার মতো কেউ কামড়ায়? ছি! আমি না তোমার ভালোবাসার মানুষকে মানুষ এইভাবে কিস করে, এইভাবে আঘাত করে। ভালোবাসার মানুষকে মানুষ ভালোভাবে আদর করে, কুত্তার মতো একেবারে খেয়ে ফেলতে চায় না। তাছাড়া তুমি কি আমার স্বামী যে এইভাবে আমাকে টাচ করলে? অনুমতি নিয়েছ আমার? ক্লাস 9-এ পড়ি আমি। বান্ধবীরা প্রেম ভালোবাসা নিয়ে অনেক দূরে আগাই গেছে, কিন্তু আমি অসহায় বাচ্চার মতো পড়াশোনা নিয়ে পড়ে আছি। হঠাৎ করে আচমকা এক দমকা হাওয়ার মতো জীবনে এলো আমার হিরো, যে কিনা আমার কাজিন হয়। করলো আমাকে প্রপোজ। রাজি হয়ে গেলাম। উড়াধুরা প্রেম চলছে আমাদের। একে তো প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, তারপর অন্যরকম এক অনুভূতি। ভালোবাসায় যেন হাবুডুবু খাচ্ছি। যেহেতু রিলেটিভ, ভেবেই নিয়েছি বিয়েটা হবেই আমাদের। আস্তে আস্তে ভালোবাসার সময় বাড়তে থাকলো। 9 থেকে 10-এ উঠলাম। এত দিনে আবেগ কাটিয়ে যেন সিরিয়াসভাবে ভালোবাসাটাকে বুঝতে শিখেছি। সায়নের জন্য এখন বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করে। ওকে না দেখলে, ওর সাথে কথা না হলে তাও মন্দ হয়ে আসে। ভালোবাসলে বুঝি এমনই হয়, ভালোবাসা বুঝি একই বলে। কিন্তু অবাক হতাম এই ভেবেছে এতদিনের সম্পর্ক আমাদের, ও আমাকে এতদিনে একটা সুতাও দেয়নি। মাঝে মাঝে ভাবতাম এই কেমন প্রেমিক, ভালোবাসার মানুষকে নাকি ভালোবাসার মানুষকে কত গিফট দেয়, জন্মদিনে উইশ করে, কত সারপ্রাইজ দেয়, অথচ আমার বেলায় এমন কেন? বান্ধবীরা কত রকম গিফট দেখিয়ে বলে আমার বিএফ আমাকে দিয়েছে। আমি কোনোদিন কিছু দেখাতে বলতে পারি না ও আমাকে এটা দিয়েছে, কারণ ও আমাকে কখনোই কিছু দেয় না, বরং কয়েকদিন পর পরে আমার কাছে টাকা পয়সা এটা সেটা চাই। আমিও ভালোবাসার খাতিরে দিই। আব্বু আমাকে হাত খরচ দেন, সেই টাকা আমি ওকে দিই। তেল, লোশন, স্নো, ফেস ওয়াশ, চুলের জেল সব কিনে দিই। এমনকি পাঞ্জাবি ফতুয়া থেকে শুরু করে শীতের সোয়েটারটার অবধি আমার ওকে কিনে দিতে হয়েছে। ও হ্যাঁ, ওর হাতের মোবাইলটা পর্যন্ত কিনে দিয়েছি আমি। আমাদের একটা রেস্টুরেন্টে দেখা হতো, আমার ফ্রেন্ডরা মিলে ওর সাথে দেখা করতাম। আমার ফ্রেন্ডরা শ্যানকে খুব পছন্দ করতো। ও ছিলই পছন্দ করার মতো ছেলে। রেস্টুরেন্টের বিলটা পর্যন্ত আমি দিতাম। ওর সাথে দেখা হলেই ও আমার ব্যাগটা ঘেঁটে দেখতো কোথায় কী আছে। একদিন 3টা প্রাইভেট স্যারের বেতনের টাকা নিয়ে আমি বেড হই পড়তে যাব, আর তখনই শায়ন আমাকে ফোন দেয় ওর সাথে দেখা করতে হবে, এবং তা এই মুহূর্তে। বাধ্য হয়ে পড়া বাদ দিয়ে ওর সাথে মিট করতে যাই। সামনে আমার এসএসসি এক্সাম, তবুও ইম্পর্ট্যান্ট ক্লাস বাদ দিয়ে আমি ওর কাছে যাই। কিন্তু রেস্টুরেন্টে বসা মাত্রই ও আমার ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে ঘেটে দেখা শুরু করে। কি আছে ব্যাগটাতে? দেখে অনেকগুলো টাকা, আর ও টাকাগুলো নিয়ে ওর মানি ব্যাগে ভরতে থাকি। টাকাগুলো ব্যাগে রেখে দাও, নিও না, এগুলো আমার স্যারের বেতন। আমার টাকাগুলো লাগবে, বাসা থেকে এনে দিও। আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ওয়েটার, নুডলস দাও তো। নুডলস খেতে রেখেছো আমায়? নিজেই তো খেয়ে নিতে পারতে। নুডলস খেতে ইচ্ছে করছিল খুব, টাকা নেই আমার কাছে, তাই আসতে বলেছি তোমায়। আমি ওর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললাম, এই নাও নুডলসের দাম, এবার আমি আসি, তুমি নুডলস খাও। কিন্তু সায়ন আমার হাত টেনে ধরলো, আর আমাকে টেনে এক আচমকা লিপকিস করা শুরু করলো। এই প্রথম ও আমার এত কাছে এসেছে। আমি বারবার ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে কীভাবে যেন জোরে ধরে রেখেছে। আমি আমি ওর দিকে নিজেকে ছাড়তে পারছি না। কিছুক্ষণ পর ও আমাকে ছাড়লে আমি লক্ষ্য করি আমার ঠোঁট থেকে রক্ত পড়ছে, আমার ঠোঁট ফুলে গেছে। এমন কুত্তার মতো কেউ কামড়ায়? ছি! আমি তো তোমার ভালোবাসার মানুষকে মানুষ এইভাবে কিস করে, ভালোবাসার মানুষকে মানুষ ভালোবাসে আদর করে, কুত্তার মতো একেবারে খেয়ে ফেলতে চায় না। তাছাড়া তুমি কি আমার স্বামী যে এইভাবে আমাকে টাচ করলে? অনুমতি নিয়েছো আমার? নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। শেষ পর্যন্ত কিনা এমন একটা মানুষকে ভালোবাসলাম যার কাছে আমার শরীরের আঘাত কিছুই না, ওর উপভোগটাই অনেক কিছু। কিছুক্ষণ পর ওর উত্তর শুনে আমি অবাক হই। তুমি তো আমার, তাই না? এতদিন কিছু করিনি, এখন থেকে করব। আমার যেভাবে ইচ্ছে আমি সেইভাবে তোমাকে আদর করব, এতে কার বাবের কি? আমার চোখ থেকে অবিরত পানি পড়ছে। মরে যেতে ইচ্ছা করছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। আর আমি ভাবছি কি করে আমি এখন বাসায় যাব, লোকে দেখলে কি বলবে? আর আমি বাসায় গিয়ে আম্মুকেই বা কি বলবো? আম্মু যখন জিজ্ঞেস করবে, শায়না, তোর ঠোঁটে কি হয়েছে?
এই কথা ভেবেই চোখের জলগুলো মুছে কোনো রকম গায়ের ওনাটা দিয়ে মুখ ঢেকে চলে এলাম রেস্টুরেন্টের বাইরে। একটা রিক্সা রেখে তাড়াতাড়ি করে চলে এলাম বাসায়। বাসার গেটে ঢুকতে যাব আর বান্ধবীর সাথে দেখা। কি রে, তোর ঠোঁটে কি হয়েছে? আমি চুপ করেছিলাম, কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। অ্যাক্সিডেন্ট করেছিস সোনা? ব্যথা পেয়েছিস খুব? আমি সীমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ও বুঝে নিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমাকে ধরে রুমে নিয়ে গেল ও। কাকি কাকি, সানায়া অ্যাক্সিডেন্ট করেছে। আমার দ্রুত এসে আমাকে জড়িয়ে ধরলো, আমার হাত পা দেখা শুরু করলো। কোথায় কোথায় লেগেছে, আমার চোখ থেকে পানি পড়ছে। আম্মু আর সীমার ভালোবাসা দেখি মানুষগুলো আমার আঘাতে কতটা কষ্ট পাচ্ছে। আর ওইদিকে সায়ন, যাকে কিনা আমি প্রাণীর চেয়েও বেশি ভালোবাসি, সেও নাকি আমাকে ভালোবাসে। তাহলে সে কিভাবে আমাকে এতটা আঘাত করলো? এসব ভাবছি আর কান্না বেরিয়ে চলেছে আমার। শুধু ঠোঁটে আঘাত পেয়েছিস মা? রিক্সা থেকে পড়ে গিয়েছিলি না? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কাঁদে না মা আমার। সীমা আর আম্মু আমার পাশে বসে আছে আর আমাকে সান্ত্বনা দিচ্ছে। কাকি, আপনি রান্না করুন গিয়ে, আমি আছি সানায়ের কাছে। আম্মু যাও তুমি, কিছু হয়নি আমার, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে রান্নাঘরে যাই, তোরা বস। কিভাবে অ্যাক্সিডেন্ট করলি রে সোনা? আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। তাহলে? সায়ন। শায়ন কি? সায়ন আমাকে। শায়ন কি মানুষ নাকি পশু? ছি, ওকে দেখে তো মনে হয় না ও এমন। শুধু তাই না, এও বলেছে আজ থেকে যা খুশি করব। কার বাপের কি? এখন আমি কি করব বলো তো? যাকে এত ভালোবাসি সে কিনা আজ আমার সাথে এমন করলো। নিজেই খুব অসহায় মনে হচ্ছে জানিস। আমি নিজেই বুঝতে পারছি না কি বলবো তোকে। ফিরে যে আসবো তাও তো পারবো না, কারণ আমি যে ওকে খুব ভালোবাসি। এটাই তো সমস্যা রে। জানিস আজ অব্দি ও আমার সাথে এমন কোনো দিনও করেনি। আজ কেন এমন করলো কিছুই মাথায় আসছে না। রাগ করিস না দোস্ত, আমি বলি কারণটা। বল। কারণ ও আজই সুযোগটা পেয়েছে, এর আগে কখনো একা পায়নি তোকে, সেই জন্য এমন করেনি। কেননা সব সময় তুই কাউকে সাথে করে নিয়ে গিয়েই ওর সাথে মিট করিস। ঠিক বলেছি? তা ঠিক, তবে এতদিন যাবৎ যাকে ভালোবাসি তাকে চিনতে পারবো না। আর সবাই তোকে সাপোর্ট করলেও আমি তোকে কখনো শায়নের বিষয়ে সাপোর্ট করেছি না। বলিনি বারবার ফিরে আয় ওই পথ থেকে, ফিরে আয়? বলেছিস? কেন বলেছি? তোর ভালোর জন্য বলেছি। কারণ আমি যেদিন প্রথম দেখেছি ও তোর ব্যাগ থেকে টাকা নিয়ে নিজের মানি ব্যাগ ভরাট করে, সেদিন আমি বুঝে গিয়েছি ও তোর যোগ্য না। আর ও তোকে ভালোবাসে কিনা ঠিক তা জানি না, তবে তোর বাবার সম্পত্তির দিকে খুব লোভ তার, এবং টাকা পয়সার দিকেও। ধুর, কি যা তা বলছিস? আর যেই প্রেমিক কিনা বিয়ের আগেই মোবাইল ঘেটে দেখে কার সাথে কথা হলো কি হলো, বান্ধবী আত্মীয় স্বজনদের সাথে পর্যন্ত মোবাইলে কথা বলতে দেয় না, নাম্বার দিতে দেয় না, তার হুকুম ছাড়া এক পা বেরোতে দেয় না, সে বিয়ের পর কি করবে ভেবে দেখ। সুখী হবি তুই এমন মানুষকে বিয়ে করে? ও তোর স্বাধীনতা হস্তক্ষেপ করেছে, যা তুই ভালোবাসার মোহে পড়ে বুঝতে পারিস না। আমি তোকে দোষ দেব না, কারণ ভালোবাসা জিনিসটাই এমন, ভালো মন্দ বোঝার ক্ষমতা হারাতে হয় ভালোবাসলে কাউকে। আমরা কাউকে ভালোবাসলে ঠিক ভুল কিছুই বুঝতে পারি না, মনে হয় ভালোবাসার মানুষটা যে যা বলছে যা করছে সবই ঠিক। আমরা ভালোবেসে যা করছি সব ঠিক, আসলেই কি সব ঠিক? একটু একা একা চিন্তা করে দেখিস। ভালোবাসা মানে পরাধীনতা না সায়ানা। ও তোকে নিজের জালে আটকে ফেলছে দিন দিন, যা তুই বুঝতেও পারছিস না। আর এর পরিণতি খুবই ভয়াবহ। কি বলছিস তুই এসব? আমি যা বলছি ঠিকই বলছি। ও ভেবেছে তুই তোর মা বাবার একমাত্র সন্তান, আর তোর বাবার টাকা পয়সা ধন সম্পদ সব কিছুর মালিক তুই, আর তুই মালিক মানে সে মালিক, সেই জন্য তোকে ভালোবেসেছে। তুই পাগল হয়ে গেছিস সীমা, যা মুখে আসছে বলে যাচ্ছিস। আমি যা তা বলছি না, আমি যা বলছি ঠিক বলছি। ও একদিন তোর রক্ত চুষে খাবে দেখে নিস, টাকা পয়সা সব লুটে খাবে দেখিস, তারপর বুঝবি তুই আমি ঠিক নাকি তুই ঠিক। সীমা প্লিজ যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে।
সীমা চলে যায়। আমি একা একা বালিশে মুখ গুজে কাঁদতে থাকি আর ভাবতে থাকি সীমা সায়নকে একদম পছন্দ করে না। এর রহস্য কি? অন্য কোনো রহস্য আছে নাকি? তাছাড়া সীমা যা বলল তা কি ঠিক? ও কি সত্যি সত্যি ধন সম্পদ টাকা পয়সার লোভে আমাকে ভালোবাসে? না না, তা হবে কেন? কেউ কি লোভে প্রেম পড়ে? মনে ভালোবাসা না থাকলে? সায়ন আমাকে ঠিকই ভালোবাসে। সারা দিন যায়, সায়ন আমাকে একটা ফোন অবধি দেয় না। রাতে হঠাৎ সায়নের ফোন রিসিভ করতে, সরি বাবুই, আমার তখন কোনো সেন্স ছিল না, তাই ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, এতবার প্লিজ বলতে হবে না। কাল সকালে আমার সাথে দেখা করবে, কেমন? সায়ন, আমার ক্লাস আছে, আমি পারবো না। আমার থেকে ক্লাস বড়? আমার বান্ধবীদের সবার বফ সবাইকে পড়ালেখার ক্ষেত্রে কত সাপোর্ট করে, আর তুমি আমাকে এক বিন্দু পরিমাণ সাপোর্ট করো না। আমি পড়াশোনার কথা বললে তুমি কেমন যেন করো। কেন সায়ন? পড়ালেখা করে কি হবে বলো তো? আমার বাসায় এসে তো আমার সংসারই করতে হবে, রান্না বান্না করতে হবে, সন্তান সামলাতে হবে। পড়ালেখা করলেই কি আর না করলেই কি? তার মানে বিয়ের পর তুমি আমাকে পড়াবে না কিংবা নিজের পায়ে দাঁড়াতে দেবে না? আজও এখন কি তুমি অন্যের পায়ে দাঁড়িয়ে আছো? তাছাড়া তোমার বাবার এত কিছু কে ভোগ করবে? তুমি তো নাকি? আমাদের সন্তান নাতিপুতি সবাই বসে বসে খেতে পারবে। তাহলে কি দরকার এত কষ্ট করে পড়াশোনা করার আর চাকরি বাকরি করার? আমি রাখছি সায়ন, ভালো লাগছে না। আমি ফোনটা রেখে দিলাম। মাথায় কোনো কিছুই কাজ করছে না। অসহ্য এক যন্ত্রণা হচ্ছে মাথার ভেতর। কী সব বলছে সায়ন? ও হঠাৎ করে এতটা বদলে গেল কি করে? নাকি এটাই ওর আসল রূপ? আর এতদিন ও আমাকে চালাকির সাথে ওর প্রেমের ফাঁদে ফেলেছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি। সকালবেলা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করি, স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। এসএসসি এক্সামের ডেট পড়ে যায়। একে তো পড়াশোনার চাপ, ওদিকে সায়নের জ্বালাতনের মাত্রা বেড়ে চলেছে। সারা রাত ওর সাথে ফোনে কথা বলতে হবে। আমার যে ফাইনাল এক্সাম, এতে ওর কোনো মাথা ব্যথা নেই। আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডরা সবাই ওদের বলে এক্সাম ভালো হওয়া চাই, নাহলে ব্রেকআপ, কথা বলবো না। আসলে যাতে ওরা ভালো মতো পড়ে সেই জন্যই বলে এগুলো। আর আমার বফ আমাকে বলে পড়াশোনা বাদ দিয়ে ওর সাথে কথা বলতে। এত সুন্দর জীবনটাই যেন ওর জন্য খারাপ হতে চললো। পরাধীনতা এসে জীবনে ভর করলো। ওর অনুমতি ছাড়া শপিং করতে যাওয়া যাবে না, বাইরে বের হওয়া যাবে না, কারো বিয়েতে যাওয়া যাবে না, কারো বাসার দাওয়াতে যাওয়া যাবে না, মোবাইল নম্বর ও ছাড়া কেউ জানতে পারবে না, এমনকি ফ্রেন্ড বা আত্মীয় স্বজনরাও না। তবুও ভালোবেসে সব কথাই মেনে চলি ওর আমি। হয়তো অন্ধ ভালোবাসার ফল। আসলে আমরা কাউকে ভালোবাসলে নিজেদের বদলে ফেলি, তাদের পছন্দ মতো নিজেদের গড়ে তোলার চেষ্টা করি। আদৌ কি তা ঠিক? যে আমাকে সত্যিকারে ভালোবাসে সে তুমি যেমন তা দেখেই ভালোবাসবে, তার জন্য তোমার নিজেকে চেঞ্জ করতে হবে না, কখনোই না। বান্ধবীদের সাথে কথা বলতে হলে আমার নাম্বার থেকে বলি, কারণ সায়নের অর্ডার, ও ছাড়া কেউ আমার মোবাইল নাম্বার জানতে পারবে না। সায়নের সাথে দেখা হলে মোবাইলটা নিয়ে সব কিছু চেক করে, আর আমি অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে থাকি। পরীক্ষার আগের দিন সায়নের ফোন। আজ দেখা করবে আমার সাথে তুমি? আজ না, আগামীকাল এক্সাম সেন্টারের ওখানে থেকো, দেখা হবে। তোমাকে দেখে এক্সাম দিতে ঢুকবো। না, আজ দেখা করতে হবে আমার সাথে, এবং এক্ষুনি। সায়ন, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন কিভাবে দেখা করব আমি? তুই আমার সাথে দেখা করবি কি না? আচ্ছা, আমি প্রেমাকে ফোন করে দেখি ও যাবে কিনা আমার সাথে। কিসের প্রেমা, কিসের বান? তুই আমার সাথে একা দেখা করবি, আর এক্ষুনি। আর যদি দেখা না করিস তাহলে আজই আমাদের সম্পর্ক শেষ। সায়ন দেখো, আগামীকাল আমার পরীক্ষা, প্লিজ আজ এমন করো না। তোমার এই বিহেভ আমার এক্সামে প্রভাব ফেলবে। সময় জাস্ট 30 মিনিট, হয় আসবি আর না হয় আমার সাথে দেখা করতে, আর নয়তো আজ সব শেষ। একটু পরে সন্ধ্যা নামবে, এদিকে আমার পরীক্ষা কাল। যদি ওর সাথে দেখা করি হয়তো মানসিক যন্ত্রণাটা আপাতত কমবে, ঝামেলা হবে না কোনো, এক্সামটা ভালো মতো দিতে পারবো। নয়তো আজই ওর রিলেশনটা ভেঙে ফেলবে, আর এই মানসিক অশান্তি আমার 10 বছরের সাধনাকে মাটি করে দিবে। এই ভেবে আমি সায়নের সাথে দেখা করতে চাই। কই যাচ্ছিস? সন্ধ্যা হয়ে আসছে তো। এই তো আম্মু, এখন যাবো, এক্ষুনি আসবো। প্রেমা ওরা ওয়েট করছে আমার জন্য, ওদের সাথে মিট করেই চলে আসবো।
আচ্ছা, তাড়াতাড়ি আসিস, সন্ধ্যার আগেই। আচ্ছা। হ্যালো শান, কোথায় তুমি? এই তো আমি রাস্তায় আছি। আমি রিক্সায় আছি, কোথায় আসবো? তুমি রিক্সায় বসো, আমি আসছি। প্লিজ তাড়াতাড়ি আসো, কাল সকালে আমার এক্সাম, গিয়ে পড়তে বসতে হবে। আমি রিক্সাওয়ালাকে রাস্তার এক পাশে রিক্সা থামাতে বলি। সে তো গ্রামের শাখা রোড, তাই মানুষও তেমন চলাচল করে না এই রাস্তা দিয়ে। 2-3টা রিক্সা দেখা যায় মাঝে মাঝে, আর পায়ে হেঁটে যখন যার ইচ্ছা যায়। কিছুক্ষণ পর শায়ন আসে, এসে এই রিক্সায় উঠে বসে। রিক্সায় উঠছো কেন তুমি? আর রিক্সা চলো। আজব তো, চলো মানে কোথায় যাবে রিক্সা? দেখা করতে বলেছ, করেছি। সন্ধ্যা হয়ে গেছে, আমার বাসায় ফিরতে হবে। যেতে দাও আমায়, নামো তুমি রিক্সা থেকে। আজের বাসায় ফিরবে না তুমি? মানে কি বলতে চাও তুমি? মানে হচ্ছে আগামীকাল সকালে বাসায় ফিরে এক্সাম দিবে, আর এখন তুমি আমার সাথেই যাবে। মাথা ঠিক আছে তোমার স্যার? এই যে ভাই, থামান তো, আমি নামবো। ভাই তুমি চলো, আমি না বলা পর্যন্ত থামবে না। সায়ন, আই লাভ ইউ। তার মানে এই না যে তুমি যা তাও বিহেভ করবে আমার সাথে। আমিও তোমায় ভালোবাসি, আর ভালোবাসার খাতিরে একটা রাত আমি আমার ভালোবাসার মানুষটার সাথে কাটাতে পারি। শায়ন, আমি কিন্তু চিৎকার করব। যেতে দাও আমায়। এই কথা বলার সাথে সাথে শায়ন আমার মুখ চেপে ধরে, আর রিক্সাওয়ালাকে বলে, যত টাকা চাই তোর আমি তোকে দেব, কিন্তু আমি না বলা পর্যন্ত রিক্সা থামাবি না। আর তখনই একজন লোক আচমকা রিক্সার সামনে এসে দাঁড়ায়, আর শায়ন আমার মুখ ছেড়ে দেয়, আমার মুখ থেকে হাত সরিয়ে নেয়। সানায়া, কি হচ্ছে এসব? সানায়, কে উনি? আসসালামু আলাইকুম স্যার। ছেলেটা তোমার মুখ এইভাবে চেপে ধরেছিল কেন? আর তুমি বা কোথায় যাচ্ছ ওর সাথে? ও আমার কাজিন, আমরা শপিংয়ে যাচ্ছিলাম। আমি ফান করে ওর মুখটা চেপে ধরি, এই তো ছেড়েও দিয়েছি, তাই না সানায়া? আমি ভীত চোখে শহীদ স্যারের দিকে তাকিয়ে আছি। তিনি আমার হিসাব বিজ্ঞান টিচার, তার কাছে আমি হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়ি। স্যারের বয়সও তেমন নন, তিনি এবারই মাস্টার্স পাস করেছেন। সানায়া, আমি রাস্তায় কোনো সিন ক্রিয়েট করতে চাই না। তুমি কি ওর সাথে যাবে, নাকি আমার সাথে তোমার বাসায় যাবে? আগামীকাল তোমার এক্সাম, মনে আছে কি? আপনি আপনার মতো যেখানে যাচ্ছিলেন যা, আমি ওকে শপিং করে বাসায় দিয়ে আসবো। স্যার কথাটা শোনা মাত্রই শায়নের গায়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেন। আমি সানায়ার সাথে কথা বলছি, তোমার সাথে নয়। আর শোনো, সময় থাকতে ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না, তবে থানা জেল থেকে ছুটতে অনেক টাকা লাগে। কয়েকজন লোক আমাদের দিকে এগিয়ে আসতে দেখে শায়ন কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। কোনো সমস্যা ভাই? না ভাই, কোনো সমস্যা নয়। আমার ছাত্রীও, আমি হেঁটে যাচ্ছি বলে আমাকে রিক্সা উঠতে বলছে। ও আচ্ছা। চলুন স্যার। এতক্ষণে আমার মুখ থেকে কথা বের হলো, ভয়ে আমার সারা শরীর কাঁপছে। স্যার রিক্সায় উঠে বসলেন। ভাই আমি কি করতাম, লোকটা আমায় ভয় দেখাইছে, তাই আমি রিক্সা চালাই যাইতেছিলাম। ও আপনাকে টাকার লোভ দেখিয়েছে, তাই আপনি রিক্সা চালিয়ে যাচ্ছিলেন। মিথ্যা কেন বললেন? সানায়া থামো, আমি কিন্তু বাচ্চা নই। আমিও এই বয়সটা পার করে এসেছি। আমি বুঝেছি ওই ছেলেটা তোমার সাথে জোর জবরদস্তি করছিল, আর রিক্সাওয়ালা হয় টাকার জন্য নয়তো ভয়েই রিক্সা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তুমি ওই ছেলের সাথে এখানে কি করছো? আগামীকালটা তোমার এক্সাম। ওকে সত্যি তোমার কাজিন নাকি অন্য কিছু? আমি স্যারের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না, শুধু কাঁদছিলাম। স্যার আমার কান্না দেখে আর চুপ করে থাকা দেখে বুঝে নাই শায়ন আমার প্রেমিক হয়। এইটুকু বয়সে এসবের খুব বেশি প্রয়োজন সানায়া? তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই না? জি স্যার। তাদের তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, এটা কি তুমি জানো? জানি স্যার। তাহলে এসব ফালতু ছেলের জন্য কেন নিজের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছ? বাবা মায়ের স্বপ্ন খুনি হতে যাচ্ছ? হ্যাঁ, সরি স্যার। আর যদি আমি পথ না আগলে দাঁড়াতাম তবে কি হতো জানো? আমি কাঁদতে লাগলাম। তাহলে আজ তোমার সাথে বড় এক দুর্ঘটনা ঘটে যেত, যার ফলে হয় তুমি আত্মহত্যার পথ বেছে নিতে, বাবা মায়ের বুক খালি করতে, নয়তো প্রতিনিয়ত ওই অসভ্য ছেলের ভোগ্য বস্তু হয়ে জীবন কাটাতে থাকতে, সমাজের কাছে আত্মসম্মান হারানোর ভয়ে, বাবা মায়ের মান সম্মান হারানোর ভয়ে। কারণ ছেলেটা তোমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে যেত। কিন্তু তাতে কি তোমার বাবা মায়ের মান সম্মান বাড়তো বলো? একদিন না একদিন সত্য জানাজানি হতো না? তখন কি হতো? হয়তো তোমার বাবা মা সহ্য করতে না পেরে সুইসাইড করতো, নয়তো স্ট্রোক করে মারা যেত। খুন হতো তাদের বিশ্বাসের, তাদের আশা ভরসা স্বপ্নগুলোর। আমি তোমাকে ভাগ্যবতী বলবো, কেন জানো? কারণ তুমি অল্প থেকেই বেঁচে গেছো, ভুল মানুষকে বিশ্বাস করেছিলে, তাই সময় মতো জেনে গেছো, জীবনটাকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করার সুযোগ পেয়েছো। আশা করি আমি কি বলেছি বুঝতে পেরেছো। জি স্যার।
নিজের ভুলগুলোকে শুধরে নাও। এমন কোনো কাজ করো না যাতে তোমার বাবা মায়ের সম্মানহানি হয়, তারা আঘাত পান। আগে নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনা শিখে জব করে প্রতিষ্ঠিত হও। প্রেম ভালোবাসা সংসার করার অনেক সময় আছে, অনেক সময় পাবে। জি স্যার। আর সবসময় নিজেকে মূল্যবান মনে করবে, অন্যের কাছে নিজেকে তুচ্ছ মনে করো না। অন্যের জীর্ণ জীবন বদলাবে না। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে, সে তুমি যেমন তেমন তুমিকেই ভালোবাসবে। তার জন্য নিজের সত্তাকে পাল্টাতে হবে না। আর একটা কথা মনে রাখবে, তুমি যার কাছে যাই হোক, কিন্তু তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে তাদের অমূল্য রতন। বাসায় গিয়ে দৌড়ে মাকে একটা হাত করবে, কিছুক্ষণ মায়ের কোলে মাথা রাখবে, দেখবে সব কষ্ট দূর হয়ে গেছে চোখের পলকে। আর মাকে বন্ধু ভাববে, মায়ের সাথে ইজি হবে, ফ্রি হবে। মায়ের সাথে সবসময় সবকিছু শেয়ার করবে, জীবনের সবকিছু। দেখবে নিজেকে কতটা হালকা লাগে। মাকে বেস্ট ফ্রেন্ড করে নেবে। মায়ের মতো বেস্ট ফ্রেন্ড আর দ্বিতীয় কেউ হয় না। নিজের মতো বাঁচো, স্বাধীনভাবে বাঁচো। স্বপ্ন দেখো, স্বপ্ন পূরণ করার চেষ্টা করো, দেখবে জিত তোমারই হবে। এই তো তোমাদের বাসার সামনে এসে গেছি, নামো এবার। আমি আর স্যার দুজনে রিক্সা থেকে নামলাম। হঠাৎ করে কাঁদতে কাঁদতে স্যারকে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছিল এ যেন আমারই বড় ভাই। স্যার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বড় ভাই মনে করে যে কোনো সমস্যা কিংবা কথা তুমি আজ থেকে আমার কাছে বলতে পারো। আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো। তোমার বয়সে আমারও একটা ছোট বোন আছে। তুমি না হয় আমাকে আজ থেকে বড় ভাই মনে করো। আম্মু গেট খুলে দিল। কোথায় ছিলি তুই? কাল না তোর এক্সাম, পড়তে হবে না? ও শহীদ জি, তুমি কখন এলে? এই তো আন্টি, শানার সাথে এলাম। এসো বাবা, ভেতরে এসো। না আন্টি, আজ নয়, আরেকদিন আসবো। আপনি শানাইকে নিয়ে ভেতরে যান, আমি আসি। আচ্ছা, আবার এসো বাবা। আমি রুমে ঢুকেই আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি হয়েছে রে? কিছু না আম্মু। বল কি হয়েছে? আরে না আম্মু, কিছু না। স্যার বাবা মা সম্পর্কে বুঝাচ্ছিলেন তো, তাই একটু ইমোশনাল হয়ে গেছি। হাসি দিয়ে আম্মুকে বললাম যাতে আম্মু ঘাবড়ে না যায়। যা, ফ্রেশ হয়ে পড়তে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে পড়তে বসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, শায়ন আজ থেকে আমার জন্য মৃত। ও আমার অতীত, আমি আজ এবং এই মুহূর্ত থেকে আমার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। আর আমার জীবনে এখন একটাই লক্ষ্য, আমার আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করা। আম্মু আসলো, এসে আমাকে নাস্তা খাইয়ে দিল, অনেক সুন্দর করে বোঝালো। আগামীকাল তোর প্রথম পরীক্ষা, খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি, কোনো রকম চিন্তা ভাবনা করবি না। তুই পাশ করলেই আমরা খুশি। তোকে A+ পেতে হবে এমন কোনো কথা নেই, তবে চেষ্টা করিস যাতে ভালো একটা রেজাল্ট করতে পারিস। আম্মু, আব্বু আর তুমি শুধু আমার জন্য দোয়া করো। তা কি আর বলতে হবে আমাদের? আমাদের দোয়া সবসময় তোর সাথে আছে। ওই যে তোর আব্বু চলে এসছে। সেই মুহূর্তে আব্বু চলে আসলেন আর আমার মাথায় হাত রেখে বললেন, আমার মেয়ের উপর আমার পুরো বিশ্বাস আছে। ও যা করবে ভালো করবে, একদিন ঠিক ও আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আম্মু আর আব্বুকে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে নতুন এক আমির জন্ম হলো। মনে হচ্ছে আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। সকাল হলো, হাসি মুখে আম্মুর দোয়া নিয়ে আব্বুর হাত ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য রওনা দিলাম। কিন্তু আমার হাসি ভরা মুখটা মলিন হয়ে গেল যখন কেন্দ্রের সামনে গিয়ে দেখি মানুষরূপী জানোয়ারটা গেটের সামনে দাঁড়িয়ে। আমি শায়নকে না দেখার ভান করে কেন্দ্রে চলে গেলাম। আব্বু আমাকে হাত নাড়িয়ে বিদায় জানালেন। এক্সাম রুমে ঢুকলাম। পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে স্বাভাবিক হতে হবে। দোয়া দূরত পড়ে আম্মু আব্বুর মুখটা চোখ বন্ধ করে চোখের সামনে এনে কিছুক্ষণ পর স্যার ম্যাডাম খাতা আর প্রশ্ন দিলে লিখতে শুরু করলাম। এখন শুধু আমার একটাই চিন্তা, আমাকে পরীক্ষা ভালোভাবে দিতে হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। মন দিয়ে পরীক্ষা দিলাম। পরীক্ষা খুব ভালো হয়েছে। সীমা, প্রিমা আর আমার সব বান্ধবীদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আব্বু একটা কাজ আছে, তাই আব্বুকে বলেছি আমি সীমার সাথে বাসায় চলে যাব। তাকে আর আসতে হবে না। এক্সাম দিয়ে আমি আর সীমা বাসায় যাওয়ার জন্য গেট দিয়ে বের হচ্ছি, তখনই শায়ন আমার সামনে এসে দাঁড়ায়। আমি ওকে এড়িয়ে গিয়ে সীমার হাত ধরে হাঁটতে থাকি। কাজটা কিন্তু ভালো হচ্ছে না শানায়া, দাঁড়াও বলছি। প্লিজ আপনি রাস্তা ছাড়ুন। রিলেশন কিন্তু ব্রেকআপ করে দিব। আপনি আর কি রিলেশন ব্রেকআপ করবেন? আমি গতকাল আপনাকে কবর দিয়েছি, আর সাথে কবর দিয়েছি আমার ভালোবাসাকেও। আজকের পর আপনার ছায়াও যেন আমি না দেখি। বাহ, একদিনে এত চেঞ্জ! এই স্যার কি তোকে কিছু? শানের কথা শেষ হতে না হতেই ওর গালে আমি একটা থাপ্পড় বসিয়ে দিই। আর একটা বাজে কথা না, তুই যেমন পশু সবাই কি তাই ভাবিস।
উনি আমার স্যার এবং কাল থেকে আমি ওনাকে ভাই ডেকেছি। আমার ভাইয়ের সম্পর্কে আমি একটা বাজে কথাও শুনতে চাই না। আর আজকের পর তোর ছায়াও যেন আমার সামনে না পড়ে। সব কিছুর এখানেই সমাপ্তি। আর শোন, ভুলে যাস না তোর ঘরেও একটা বোন আছে। খোদা না করুক তোর বোনের সাথে যদি কেউ এমন করে, তুই মানতে পারবি? আল্লাহ কিন্তু সবার পাপের ফলই ভোগ করান, হয় আজ নয়তো কাল। এরপর আমাকে বিরক্ত করার চেষ্টা করলে তোকে আমি পুলিশে দিব, কথাটা মনে রাখিস। আল্লাহ তোকে হেদায়েত করুক। আল্লাহ হাফিজ। শান চুপ করে দাঁড়িয়েছিল, হয়তো ওর বোনের কথা ভাবছিল। জানি না ও ওর ভুল বুঝতে পেরেছে কিনা, তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি। অপ্রাপ্ত বয়সে প্রেম ভালোবাসার জালে পা ফেলে নিজের ভবিষ্যৎটা খারাপ করতে যাচ্ছিলাম। আর নয় এমন ভুল। আজ থেকে আমি নতুনভাবে বাঁচবো, যেখানে থাকবি শুধু আমার স্বাধীনতা। সীমা আমাকে জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার বান্ধবী। আজ থেকে আমি আমার সেই আগের প্রাণবন্ত বান্ধবীকে চাই। ওকে ওকে। আমরা দুজন বাসায় চলে আসি। একে একে আমাদের সব পরীক্ষা শেষ হয়ে যায়। এর মধ্যে আম্মু আব্বু আমাকে আগের চেয়ে আরও বেশি সেবা যত্ন করেন। আমি বুঝতে পারি আসলে পৃথিবীতে মা বাবার মতো আপন আর ভালোবাসার মানুষ আর কেউ নেই। আর বিয়ের পর স্বামী বা স্ত্রী হতে পারে সত্যিকারের ভালোবাসার মানুষ। এর মধ্যে শায়না আর আমার সামনে আসেনি। আমিও পাশ থেকে বের হইনি ছুটিতে। সিমও চেঞ্জ করে ফেলি। তারপর আমাদের রেজাল্ট দেয়। আমি A+ না পেলেও গ্রেড পাই। শায়ন জীবনে না এলে বোধহয় A+টা পাওয়া তেমন কঠিন ছিল না। যাই হোক, আম্মু আব্বু আমার এই রেজাল্টেই অনেক খুশি। রেজাল্ট জানার পরে আব্বু আমাকে আর আম্মুকে মিষ্টি খাওয়াতে নিয়ে গেলেন। আমাকে আর আম্মুকে শপিং করে দিতে চাইলেন। আমরা দুজন দুইটা শাড়ি কিনলাম আর আব্বু পাঞ্জাবি কিনলেন। আমিও আব্বুকে বলে শহীদ স্যার আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিলাম। আব্বু মিষ্টি এনে বাসায় আশেপাশের সবাইকে বিতরণ করলেন। বাসায় ফেরার পর শহীদ স্যারকে আমি ফোন দিলাম। তিনি আসলেন আমাদের বাসায়। স্যার, সেদিন আপনি না থাকলে হয়তো আমার জীবনটা আবার এত সুন্দর হতো না। স্যার কি? হ্যাঁ ভাইয়া বলো। আমি তো তোমার ভাইয়া। আর বোনের পাশে ওর ভাইয়া থাকবে না তো কে থাকবে শুনি? বাবা এসেছো? জি আন্টি। বসো বাবা, এই নাও মিষ্টি খাও। তারপর আমি শহীদ ভাইকে পাঞ্জাবিটা হাতে দিয়ে বললাম, আমি আর আম্মু একরকম শাড়ি কিনেছি আর আমার আব্বুর আর ভাইয়ের জন্য এক রকমের পাঞ্জাবি কিনেছি। এই নিন। নাও বাবা, ওটা তোমার বোনের তরফ থেকে তোমার জন্য। ভাইয়াও হাসি মুখে পাঞ্জাবিটা নিলেন আর আমার জন্য দোয়া করলেন আমি যেন অনেক বড় হই। তারপর ভাইয়া আমাকে মিষ্টি খাইয়ে দিলেন। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। এর মধ্যে আমি ইন্টার পাশ করে অনার্সে ভর্তি হই। আজ আমার জন্মদিন। হঠাৎ করে দেখি আননোন নাম্বার থেকে আমার মোবাইলে একটা মেসেজ। শুভ জন্মদিন অ্যাঞ্জেল। জানালার বাইরে কিছু রাখা আছে, সকাল হবার আগেই নিয়ে নিও, নয়তো কেউ দেখে ফেলবে। মেসেজ দেখে আমি তো অবাক। এই আননোন নাম্বারের মানুষটা আবার কি? আমাকে আবার অ্যাঞ্জেলও বলছে। জানলা খুলে দেখি সত্যি সত্যি কিছু ব্যাগ দেখা যাচ্ছে। কে না কে আবার দেখে ফেলে, কি না কি আবার রাখা আছে। আমার নাম লিখে যদি দিয়ে থাকে তাহলে কেউ পেলে তো আবার সমস্যা হয়ে যাবে। এই ভেবে ভোর হাতেই আমি চুপি চুপি ধীর পায়ে ব্যাগগুলো আনতে বাইরে গেলাম। জানলার পাশেই ব্যাগগুলো রাখা তুলে নিয়েই আমার রুমে চলে আসলাম। এবার দরজা লক করে এক এক করে ব্যাগগুলো খুলছি। ওরে বাবা, এই তো দেখি নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ, আরেক ব্যাগে এতগুলো চকলেট, অপর ব্যাগে সখানে গোলাপ আর একটা চিরকুট। শানায়া, বেঁচে থাকো শত বছর আমায় ভালোবাসি। চিরকুট দেখে তো চোখ কপালে আমার। এই চিরকুটগুলো দেখে তো আরও বেশি অবাক। মানুষটা কি করে জানলো আমার অনেক দিনের শখ একটা নীল শাড়ি, কিছু নীল চুড়ির আর চকলেটের গোলাপ যে আমার খুব প্রিয়। সব কিছুই তো অবাক লাগছে। সকাল হয়ে গেল, সব কিছু আলমারিতে লুকিয়ে রাখলাম আম্মু দেখার আগেই। ফ্রেশ হয়ে নাস্তা খেতে গেছি, সেই সময় আম্মু আব্বু আমাকে উইশ করলো। আর হঠাৎই দেখি আমার সব বান্ধবী আমার বাসায় এসে হাজির। হ্যাপি বার্থডে বলে সবাই জড়িয়ে ধরলো। আম্মু আব্বু ওদের নাস্তা করতে বললেন, ওরা নাস্তা করলো না। সবাই বাসা থেকে নাস্তা করে এসেছে। আমি সবাইকে নিয়ে রুমে গিয়ে বসলাম। সবাই আমার জন্য চকলেট নিয়ে এসেছে, কেউ কানের দুল, কেউ চুড়ি, কেউ আংটি, কেউ ড্রেস, আরও অনেক কিছু। সবাই বলল, রেডি হয়ে নে, এক্ষুনি বাইরে ঘুরতে বের হব। আজ সারাদিন ঘুরবো, মজা করব, রেস্টুরেন্টে খাবার খাবো। আমি সীমাকে ডেকে বললাম, দোস্ত একটু এদিকে আসবি? বল, কি বলবি?
শোন না, রাতে একজন আমাকে শুভ জন্মদিন অ্যাঞ্জেল লিখে মেসেজ পাঠিয়েছে আর বলেছে জানলার সামনে কিছু রাখা আছে, তা নিয়ে নিতে। তারপর তারপর আমি ভোর হতেই বাইরে গিয়ে জানলার কাছ থেকে সব কিছু নিয়ে আসি। তারপর 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 আর কি, খুলে দেখি এই সব রাখা। এই দেখ। ও মাই গড, এত কিছু! হ্যাঁ, এত কিছু। কিন্তু আমি অবাক হচ্ছি সে আমার নাম্বার পেলো কই, আর আমার এগুলো যে পছন্দ তাই বা জানলো কি করে। কি জানি বাপু, আমিও তো বুঝতে পারছি না। খুব চিন্তা হচ্ছে জানিস। দূর বাদ দে, এত চিন্তা করতে হবে না। সে যে হবে সে হোক, তুই তো আর গিফটগুলো চেয়ে আনিসনি। তার ইচ্ছে সে দিয়েছে, চুপচাপ বসে থাক। আর আজকের দিনে এত চিন্তা না করে চল সবাই এনজয় করি। আচ্ছা চল। আমিও রেডি হয়ে আম্মা আব্বুর অনুমতি নিয়ে সবার সাথে বাইরে বের হয়ে গেলাম। সারা দিন ঘুরলাম, রেস্টুরেন্টে খেলাম, কেক কাটলাম। তারপর সন্ধ্যার আগ দিয়ে সীমা আর আমি বাসায় চলে এলাম। কিরে, কেমন কাটলো সারাটা দিন? খুব ভালো কেটেছে আম্মু। দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল। কয়দিন পরে বিয়ে দিয়ে দিতে হবে। কি যে বলো না আম্মু, আমি কখনো বিয়েই করবো না, যাবো না তোমাদের ছেড়ে। তা বললে কি হয় রে পাগলি? মেয়েদের একদিন বিয়ে করে পরের বাড়ি যেতেই হয়। দেখিস না, আমিও এসছি। তা ঠিক আছে। আচ্ছা, তোর আর এখন এসব নিয়ে মন খারাপ করতে হবে না। সারাদিন ঘোরাঘুরি করেছিস, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নে। আচ্ছা আম্মু। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি, হঠাৎই ফোনে একটা মেসেজ এলো। তোমাকে লাল ড্রেসে একদম লাল পরি লাগছিল। আমি তো আরেকবারের মতো অবাক হলাম। কে এই লোক? আর আমাকে আজ দেখছি, আবার আমার সম্পর্কে জানেও কত কিছু। আর এবার মেসেজের রিপ্লাইও দিলাম। এই যে হ্যালো, কে আপনি? হুম আমি কে? জি, আপনি কি? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তা না হয় বুঝলাম, কিন্তু শুভাকাঙ্ক্ষীর নামটা কি? সে পুরুষ নাকি নারী, নাকি অন্য কিছু? এই না না, অন্য কিছু হতে যাব কেন? আমি একজন যুবক। বাহ, ভালো তো। তো আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তোমার নাম্বার? না মানে আমার মোবাইল নাম্বার। আমি তো তোমার মোবাইল নাম্বার কত জানি না। উফ, আমি বলতে যাচ্ছি আমার সিমের নাম্বার জানলেন কি করে? তা জেনে কি হবে, শুধু জেনে রেখো আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি বাঘও না, ভাল্লুকও না, একজন সাধারণ মানুষ। তো কেন আমাকে এতগুলো গিফট দিলেন? এত কথা জানতে হবে না তোমার। ফ্রেশ হয়েছো? হ্যাঁ। তবে এবার পড়তে বসো। অল্প কদিন পরেই না তোমার ফার্স্ট ইয়ারের এক্সাম। জন্মদিন বলে কি পড়াশোনা বন্ধ রাখতে হবে? যাও যাও, পড়তে বসো, মন দিয়ে পড়বে, ওকে? যাতে এক্সাম খুব ভালো হয়। এই ছেলে দেখি আমার এক্সামের কথাও জানে। কি এই ছেলে? তবে কেয়ারিং আছে বটে, পড়াশোনারও মূল্য আছে তার কাছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? আজও যদি সব বলে দিই তাহলে কাল পরশু কি বলবো। এখন আল্লাহ হাফেজ। পড়াশোনা করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যেও, বেশি রাত জেগো না। আর শোনো, ডায়েট ফায়েট করার কোনো দরকার নেই। আমার গোলুমুলু বই পছন্দ। আমি মেসেজ দেখে চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকালাম। ফিরতি কোনো মেসেজই দিলাম না, আর ভাবতে রাখলাম কে এই ছেলে। আল্লাহ! পরের দিন ছেলেটা আবার মেসেজ দেয়। এই অ্যাঞ্জেল, কি করছো? আপনি আমাকে অ্যাঞ্জেল ডাকেন কেন? আমার ভালো লাগে তাই। ও আচ্ছা, তাই বলে ডাকবেন। আমাকে ডাকেন কেন? তোমাকে ভালো লাগে তাই। চুপ করে আছো যে? আপনি কে বলবেন প্লিজ? বলছি না তোমার শুভাকাঙ্ক্ষী। তা বুঝলাম, কিন্তু পরিচয় দিতে সমস্যাটা কি? সবকিছু এখনই জানলে পরে জানবে কি? এই মেয়ে, নাস্তা করেছো? তাহলে এবার পড়তে বসো, নিয়মিত পড়াশোনা করবে, ঠিক আছে? পড়ায় ফাঁকি দিবে না একদম। তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করার দায়িত্ব কিন্তু তোমার, এটা মাথায় রাখবে। আল্লাহ হাফেজ, আবার পরে কথা হবে। দেখতে দেখতে আমার অনার্স ফার্স্ট ইয়ারের এক্সাম হয়ে গেল। সেটা আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়ে পড়তে বসতে বলতো, খেতে বলতো, খুব কেয়ার করতো, কিন্তু কখনো কথা বলতে চাইতো না ফোনে। তাহলে কি সে আমার পরিচিত কেউ, যে কিনা আমার সাথে কথা বললে আমি ভয়েস চিনে যাব বলে আমার সাথে কথা বলে না? এক্সাম শেষে আমি তাকে একদিন বললাম আমি আপনার সাথে কথা বলবো। না, আমাদের মেসেজের কথা হবে। জি না,
আমি আপনার সাথে ভয়েস কলে কথা বলবো, না হলে আর আপনার মেসেজের রিপ্লাই করব না। বাই দ্য ওয়ে, এক্সামের দিনগুলোতে আপনি আমাকে অনেক সমস্যা সলভ করে দিয়েছেন, আমাকে টাইম টু টাইম পড়তে বসিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। আর আল্লাহ হাফেজ। যেদিন আপনি আমাকে কল দিবেন ঠিক সেদিনই আমাদের কথা হবে, এর আগে আর আমাদের কোনো কথা হবে না। টাটা। এরপর সে আমাকে অনেকগুলো মেসেজ দেয়, কিন্তু আমি কোনো রিপ্লাই করি না। শেষমেশ হঠাৎ একদিন আমার ফোন বেজে ওঠে, আর আমি ফোন রিসিভ করতে গিয়ে দেখি অচেনা মানুষ। নামটা ভেসে উঠেছে, আর আমি রিসিভ করেই বলি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে আওয়াজ আসে না, তাই আমি আবার বলি, ওই হ্যালো, কে বলছেন? আমি বলছি। না, ভয়েসটা তো জব্বর সুন্দর, কিন্তু ভয়েসটা হালকা চেনা চেনা মনে হলেও পুরোপুরি চিনতে পারছি না। একজনের ভয়েসের মতো তো কত মানুষের ভয়েস হয়। আমি কে? আমার কি কোনো নাম নেই? আমি ফোন দেওয়ার পর স্ক্রিনে কি নাম ভেসে উঠেছে? অচেনা মানুষ? থুকু, কিছু না। আমি এই অচেনা মানুষই। আপনার নামটা বলবেন প্লিজ? আর কিভাবে আমার নাম্বার, না মানে আমার সিমের নাম্বার পেলেন, সব কিছু একটু খুলে বলুন। কথা বলতে চেয়েছো, বলেছি, এখন আবার এত বায়না? সব কিছু না বললে কিন্তু কথা বলবো না। সত্যি বলবে না? না মানে? না মানে কি? একটুও খারাপ লাগবে না? জানি না বললে আমি লাইনটা কেটে দিই। সেটা কি ভালোই মনে হয়, কি সুন্দরভাবে কথা বলে। আমাকে এক্সামের সময় কত পড়া লিখে বুঝিয়ে দিল, কত অ্যাডভাইস দিল। না, আমি মানুষ চিনতে ভুল করি। এত সহজে কাউকে ভালো বলা আমার উচিত না, কারণ আমি মানুষ চেনে বড্ড কাঁচা। এরপর থেকে সেটা মাঝে মাঝে কল, মাঝে মাঝে মেসেজ দেয়। ভালোই লাগে কথা বলতে। কথা বলার সময় আম্মু আব্বু কেমন আছেন তাদের কথা মতো যেন চলি, এই সেই সব সময় বলবে সে। প্রতিটা কথায় যেন অ্যাডভাইস থাকে, যেমন পড়াশোনা যেন কখনো না ছাড়ি, বিয়ে হয়ে গেলেও যেন পড়াশোনা করি, নিজের পায়ে যেন দাঁড়াই, আম্মু আব্বুর স্বপ্ন যেন পূরণ করি, গরিব দুঃখীদের যেন সেবা করি। খুব ভালো লাগে তার এসব কথাগুলো। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। আচ্ছা, তোমার বৃষ্টি ভালো লাগে? খুব। বৃষ্টিতে ভিজতে কেমন লাগে? খুবই ভালো। আমার খুব ভালো লাগে। আমি না প্রায়ই ভিজি বৃষ্টিতে। আমিও ভিজি। বাহ, আমাদের মাঝে তো খুব মিল। আর কি কি ভালো লাগে তোমার? এই ধরুন, আকাশ, চাঁদ, রাত, চুড়ি, শাড়ি, নথ। আর আমাকে? আমি লজ্জা পেয়ে লাইনটা কেটে দিই। আমি কি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়ছি? না, আমার তো আর তার প্রতি দুর্বল হওয়া চলবে না, কারণ আমি চাই না দ্বিতীয়বার কারো কাছ থেকে আঘাত পেতে। যে ভুল আমি অতীতে একবার করে এসেছি, চাই না সে ভুল আবার করতে। অচেনা মানুষটা আবার ফোন দেয়। লাইন কাটলে যে? এমনি। আচ্ছা, তোমার বলতে হবে না আমাকে তোমার ভালো লাগে কিনা, কিংবা আমাকে তুমি ভালোবাসো কিনা, কিন্তু যেদিন তুমি আমার দেওয়া শাড়ি চুড়ি পরবে, পরে রাস্তায় বের হবে, আমি ঠিক সেদিনই বুঝে নেব তুমি আমায় ভালোবাসো। আজ রাখি, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। এর মাঝে আমার অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দিয়ে দেয়। আমি এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। এর মধ্যে মাঝে মাঝে তার সাথে আমার কথা হতে থাকে, কিন্তু কোনো দিন সে আমাকে বলে না যে চলো দেখা করি। আমিও তাই গায়ে পড়ে সেদে সেদে বলি না। হঠাৎ একদিন আব্বু অসুস্থ হয়ে পড়েন। বাসায় কান্নাকাটি লেগে যায়। খুব সিরিয়াস অবস্থা হয়ে যায় আব্বুর। পরে ডাক্তার বলেন, আপাতত চিন্তার তেমন কারণ নেই, স্ট্রোক করেছিলেন, তবে সে যেন মানসিকভাবে কোনো আঘাত না পায়, সেদিকে খেয়াল রাখবে। আব্বু কিছুটা সুস্থ হলে আম্মুকে ডেকে বলেন, আমি আমার মেয়েটার বিয়েটা দেখে যেতে চাই সানায়ার মা। দেখতে যেতে চাই না মানে? কি সব বলছো এগুলো? না, খারাপ তো কিছু বলিনি। আমি চাই আমার মেয়েটাকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে। বলা তো যায় না কখন ওপারে ডাক চলে আসে। এসব অলক্ষণে কথা বলো না তো। বুঝলাম নিজে দাঁড়িয়ে থেকে মেয়েকে বিয়ে দিতে চাও, তবে পাত্রও তো জোগাড় করতে হবে। ভালো পাত্র পাবে কই? আমি অসুস্থ হবার আগে শফিক ভাই আমাকে তাদের ছেলের জন্য সানায়ার কথা বলেছিলেন। আমি বলেছিলাম এখন না, আরো পরে আমার মেয়েকে বিয়ে দিব। শফিক ভাইয়ের ছেলে তো অনেক ভালো, মাস্টার্স পাস, তাছাড়া ভালো জবও করে, ছোট সংসার, পরিবারেও কোনো ঝামেলা নেই। তাছাড়া কাছেও আছে, আমাদের সবসময় দেখতে পারবে আমাদের মেয়ে আর আমরাও। তাহলে কি আমি ভাবিকে বলবো
শায়নার বাবা এখন রাজি হয়েছেন? বলে দেখো তাহলে। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম। বাবা মা সাহিল ভাইয়ের কথা বলছিলেন। দুজনের মুখে কি হাসি, দুজন মেয়েরই সাহিল ভাইয়াকে খুব পছন্দ বোঝাই যাচ্ছে। কিন্তু আমার কেন মন খারাপ হচ্ছে? আমি তো কাউকে ভালোবাসি না। বাবা মা যেখানে দিবেন আমি তো সেখানেই বিয়ে করব। তবে কেন বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা অনুভব করছি? কেন বারবার অচেনা মানুষটার কথা মনে পড়ছে, যাকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। তবে কি আমি তাকে? না না, এ হতে পারে না। আমি দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না। বাবা মায়ের পছন্দই আমার পছন্দ। তারা যা করবেন আমার ভালোর জন্যই করবেন, কারণ কোনো বাবা মা তার সন্তানের খারাপ চান না। তেমনি আমার বাবা মাও চাইবেন না, কোনো দিন চাইবেন না। আমি আমার রুমে চলে এলাম, কিন্তু কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। কেন যেন অশান্তি অশান্তি লাগছে। মোবাইল ফোনটা বেজে উঠল। অচেনা মানুষটার কল। বারবার রিং বেজে বন্ধ হয়ে যাচ্ছে। কি হয়েছে শানায়া, তুমি ঠিক আছো তো? প্লিজ রিসিভ মাই কল। খুব চিন্তা হচ্ছে, প্লিজ। আমি রিসিভ করছি না। মেসেজ দেখে আমি পরের কলটা রিসিভ করলাম। হ্যালো। কি হয়েছে তোমার অ্যাঞ্জেল? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ফোন রিসিভ করছিল না কেন? আপনি আজকের পর আর আমাকে ফোন দিবেন না। মানে কি? আর না কোনো মেসেজ। কেন দেব না? কারণ বাবা মা আমার বিয়ে ঠিক করেছেন, তাই আমি চাই না আমাদের আর কথা হোক। কিন্তু আমি তো তোমাকে। প্লিজ কিছু বলতে হবে না, আমি কিছু শুনতে চাচ্ছি না। একটা অচেনা অচেনা ছেলের সাথে ফোনে কথা বলা যায়, কিন্তু সারা জীবন এক ছাদের নিচে তার সাথে কাটানো যায় না। শানায়া প্লিজ শোনো আমার কথা। না, আমি কোনো কথা শুনতে চাই না। অনেকবার জানতে চেয়েছি কে আপনি, বাসা কোথায়, কী করেন, পরিচয় কী, কিন্তু আপনি বলেননি। অ্যাটলিস্ট আমার সাথে একটা বার দেখা অবধি করতে চাননি। আর দেখাও করতে হবে না, আজ এখানেই সমাপ্ত। আপনি আর আমার সাথে কোনো দিন যোগাযোগ করার চেষ্টা করবেন না। শানায়া আমার একটা কথা শোনো প্লিজ। না, আজের কোনো কথা নয়। ভালো থাকবেন, বাবা মার খেয়াল রাখবেন। খোদা হাফেজ। আমি কথাগুলো বলে মোবাইলের সিম খুলে মোবাইলটা অফ করে রেখে দিলাম, যাতে অচেনা মানুষটা আমাকে আর কখনো ফোন দিতে না পারে। আমি চাই না আবার আঘাত পেতে, চাই না দ্বিতীয়বার কোনো ভুল করতে। 2-1 দিনের মধ্যেই বাবা মা সাহিল ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললেন। তারা আমাকে দেখতে এসেই আংটি পরিয়ে যান, আর বিয়ের দিন তারিখও পাকা করেছেন। দুই পরিবারের সবাই খুব খুশি। আমার বিয়েতে আমার বান্ধবীরাও খুব খুশি, কিন্তু কেন যেন খুশিটা আমি হতে পারছি না। আমাদের গায়ে হলুদ হয়ে যায়, আর আজ আমাদের বিয়ে, কিন্তু আমি কিছুতেই অচেনা মানুষটাকে ভুলতে পারছি না। আজ খুব বেশি মনে পড়ছে তার কথা, তাই আমি দ্রুত আমার সিমটা বের করে মোবাইলে ঢুকালাম আর অচেনা মানুষটাকে ফোন দিলাম। হ্যালো শানায়া। আমি কাঁদতেছি, খুব কাঁদতেছি। প্লিজ কেঁদো না শানায়া, প্লিজ কেঁদো না, কথা বলো একটু, প্লিজ কথা বলো। অচেনা মানুষ। বলো অ্যাঞ্জেল। আজ আমার বিয়ে। এই বলে কাঁদতে লাগলাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অচেনা মানুষ, খুব ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তোমাকে তো আমি আমার অতীত সম্পর্কে বলেছি, সেই জন্য আমি আর দ্বিতীয়বার কোনো ভুল করতে চাইনি। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি হয়তো অন্য কাউকে বিয়ে করেই ভুলটা করছি, কারণ আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সেই মানুষটা খুবই ভালো, আর আমি তো তাকে ভালোবাসি না, আর হয়তো বাঁচতেও পারবো না। মানুষটাকে কিভাবে ঠকাবো আমি? এদিকে তোমার কথাও বলতে পারছি না। আমি কি করব বলে দাও আমায়, তুমি প্লিজ বলে দাও। আমি যা বলবো তা শুনবে তুমি? শুনবো, কারণ আজ অবধি তুমি আমায় কোনো খারাপ উপদেশ দাওনি। তাহলে আজও দেব না, এই বিশ্বাসটুকু রেখো। যার জন্য বসে যে বসে আছো তাকেই বিয়ে করে নাও। কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটে যায় যার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না, কিংবা কল্পনাও করি না, কিন্তু আমাদের পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে হয়। ভালো থেকো, সুখী হও, আল্লাহ হাফেজ। অচেনা মানুষটা কথাগুলো বলে লাইন কেটে দিয়ে ফোনটা অফ করে দেয়, আর আমি রুমে বসে কাঁদতে থাকি। কিছুক্ষণ পর আমার বান্ধবীরা এসে আমাকে মুছে যাওয়ার কাজল আর সাজ আবার ঠিক করে দেয়, আর বাইরে থেকে কয়জনের চিল্লানোর আওয়াজ আসে, বর এসেছে, বর এসেছে। আর আমি বসে বসে ভাবতে থাকি, সাহিল ভাইয়া এলেই আমি তাকে বিয়ের আগেই সব বলে দেব। আমি চাই না মানুষটা ঠকুক,
বরযাত্রী চলে এসেছে। দোস্ত তোকে যা লাগছে না থুকু, ভাবি আপনাকে যা লাগছে না, কি কপাল আমার, দেখ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আমি কিনা থাকতে পারলাম না, ভাইয়াটা যে কিনা তোকেই বিয়ে করতে হলো তার, আর আমি কিনা নিজের ভাইয়ের বিয়েতে থাকতে গিয়ে নিজের বেস্টির বিয়েতেই থাকতে পারলাম না। সীমা, ফান পরে হবে, আগে তুই তোর ভাইয়াকে গিয়ে বল আমি তার সাথে কথা বলতে চাই। কেন, একটু পরেই তো বিয়ে, এখনই তর সইছে না। ফান করিস না প্লিজ, সাহিল ভাইয়ের সাথে আমার অনেক জরুরি কথা আছে। কি কথা শুনি? না, আমি তাকেই বলবো যা বলার। ওকে আমার ভাবিজান, আমি গিয়ে ভাইয়াকে বলছি তুই তার সাথে কথা বলতে চাস। বল। কি রে, বলেছিস? বলেছি, কিন্তু ভাইয়া কি করে আসবে? ওখানে সব মুরব্বীরা বসে আছেন। যেভাবেই হোক আসতে হবে, তাকে কতগুলো বলা খুবই জরুরি। কি এমন কথা যা আমাকে বলা যাবে না? তবে শোন, তোর মনে আছে আমার জন্মদিনে একটা ছেলে আমাকে শাড়ি চুড়ি গিফট করেছিল? মনে আছে। ওর সাথে আমার বন্ধুত্ব হয় জানিস তো? তাও জানি, কিন্তু আমি এখন বুঝতে পারছি ওটা শুধুমাত্র বন্ধুত্ব ছিল না। তাহলে কি ছিল? ওটা আমার ভালোবাসা ছিল, যা আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি বলছিস তুই আজ এসব? হ্যাঁ ঠিকই বলছি, তাই আমি সাহিল ভাইয়াকে ঠকাতে চাই না, আমি তাকে সব কিছু সরাসরি বলে দিতে চাই। তারপর কি হবে তা আমি জানি না। ছেলেটাকে জেনেছিস, দেখেছিস? না। সে কি বলছে? বলেছে বিয়ে করে নিতে। তবে শোন, তুই চোখ বন্ধ করে ভাইয়াকে বিয়ে করে নে। একবার আঘাত পেয়েছিস মনে আছে? সেই ভয়ে আমি অচেনা মানুষটার সাথে নিজেকে জড়াইনি, কিন্তু আজ দেখ আমি নিজেই তার মায়ায় জড়িয়ে গেছি। যা হয়েছে হয়েছে, সব কিছু এখানেই বাদ। তুই এইসব কিছুই ভাইয়াকে বলবি না, যা হচ্ছে হয়ে যেতে দে। আল্লাহ যা করবেন তা ভালোর জন্যই করবেন। কিন্তু আমি একটা মিথ্যা নিয়ে জীবন শুরু করতে পারবো না। মানে? সাহিল ভাইকে সত্যি না জানিয়ে তার সাথে সম্পর্কে জড়ালে তো মিথ্যা নিয়ে জীবন শুরু করা লাগবে, তা আমার দ্বারা সম্ভব না দোস্ত। আমি পারবো না এই ভালো মানুষটাকে ঠকাতে। ওই তো সাহিল ভাইয়া চলে এসেছে। আপনি এসেছেন? আমি আপনাকে বিয়ে করার আগেই কিছু কথা বলতে চাই। সানায়া প্লিজ। তুই চুপ থাক সীমা, আমাকে বলতে দে। শুনুন, আমি জানি আপনি খুব ভালো একটা ছেলে, শুধু আমি কেন এলাকার সবাই জানে আপনি খুব ভালো। আমার আম্মু আব্বু আপনাকে খুব বেশি পছন্দ করে, তাই আমি চাই না আপনার মতো এত ভালো একটা মানুষকে ঠকাতে। তাই আমি বিয়ের আগেই আপনাকে সব জানিয়ে দিতে চাই। আমি প্রথমেই একজনকে ভালোবাসতাম আর তার কাছ থেকে প্রতারিত হয়েছি। সানায়া ভাইয়া জানে এটা, আমি তাকে বলেছিলাম। ও আচ্ছা। এরপর আমি পড়াশোনায় মন দিই, কয়েক বছর কেটে যায়। একদিন এক ছেলে আমাকে আমার জন্মদিনের দিন সারপ্রাইজ দেয়, তারপর থেকে টুকটাক মেসেজ দিত, আমিও দিতাম। এরপর আমাদের ফোনে কথা হয়। সে আমাকে সব সময় ভালো উপদেশ দিত, সব সময় বলতো আম্মু আব্বুকে যেন কখনো কষ্ট না দিই, মন দিয়ে যেন পড়াশোনা করি, আর এক্সামেও সে খুব সাহায্য করতো। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়। তারপর হঠাৎ একদিন বাবা মা আমার বিয়ে ঠিক করেন আপনার সাথে, তাই আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই, কারণ আমি প্রথমবার ভুল করেছি, দ্বিতীয়বার আর ভুল করতে চাইনি। কেননা ছেলেটা আমার সাথে কখনো দেখা করেনি, তাই একটু অবিশ্বাস কাজ করেছে। কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি সেই অচেনা মানুষটাকে ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি। হয়তো তাকে ভুলতেও পারবো না আমি কোনো দিন, কিংবা এও জানি না কোনো দিন আমি আপনাকে ভালোবাসতে পারবো কি না। তাই আমি চাই না আপনি কোনোভাবে ঠকে যান, তাই আমি আপনাকে বিয়ের আগে সব জানিয়ে দিলাম। এখন আপনার ইচ্ছে, আপনার যা মন চায় আপনি তা করতে পারেন, চাইলে বিয়েটাও ভেঙে দিতে পারেন, কিন্তু আম্মু আব্বু খুব কষ্ট পাবে এতে, এই ভেবেই কষ্ট হচ্ছে। আপনি কোনো কথা বলছেন না কেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? কি বলবো, কি বা বলার আছে আমার। ছেলেটাকে বলেছিলে আজ তোমার বিয়ে, কি বলেছে সে? বলেছিলাম, বলেছি বিয়েটা করে নিতে, আর বলেছে। কি বলেছে? আপনার কণ্ঠটা না। কি না মানে কি বলেছে ছেলেটা? বলেছে। কি বলেছে? বলেছে যার জন্য যে বসে আছো তাকে বিয়ে করে নাও। আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটে যায় যার জন্য আমরা প্রস্তুত থাকি না, কিংবা কল্পনাও করি না। তাহলে তাই করো, বিয়েটা করে নাও।
কিন্তু আপনার কণ্ঠটা। কিন্তু আমাদের পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে হয় অ্যাঞ্জেল। জানি তো। কি অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল তো আমাকে অচেনা মানুষটা ডাকে, আর পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে হয়। এই কথাটাও তো সে বলেছে ফোন কাটার আগে, আর এও বলেছে সুখী হও। আমার মোবাইলটা কই? আমার মোবাইলটা বের করে আমি অচেনা মানুষটার নাম্বারে ফোন দিলাম, আর তখনই সাইবার ফোনটা বেজে ওঠে। সে রিসিভ করলো আমার সামনে আর বলল, বিয়েটা করে নাও অ্যাঞ্জেল। আমি মোবাইলটা কানে নিয়ে অচেনা মানুষটার চোখের দিকে তাকিয়ে কাঁদছি। কেঁদো না অ্যাঞ্জেল, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। আমি করবো না বিয়ে সাহিল ভাইয়াকে, আমি আমার অচেনা মানুষটাকে বিয়ে করতে চাই। ওকে, তবে তাই হোক। অচেনা মানুষটার বুকেই হোক তোমার শেষ ঠিকানা। আমি এক দৌড়ে অচেনা মানুষটাকে জড়িয়ে ধরি, সেও আমাকে জড়িয়ে ধরে আর বলে, বিয়েটা তো হতে দাও। আমি সাহিল ভাইয়া উর্ফে অচেনা মানুষটার বুকে দুটো ঘুষি দিয়ে সরে আসি। ওরে বাবা, একের ভিতর দুই। ভাইয়া, তোমার দ্বারা এসব কেমনে সম্ভব? আমি তো ভেবেই পাচ্ছি না কিছু। তোর আর এত কিছু বুঝতে হবে না, পাকা মেয়ে। জানিস না ভাইয়া ভাবির মাঝে থাকতে নেই। এখনো বিয়ে হয়নি। যাও তাড়াতাড়ি, আমি ভাবিকে নিয়ে আসছি। ও হ্যাঁ, আগে তো বিয়েটা করতে হবে। তারপর আমাদের বিয়েটা হয়ে যায়। দুই পরিবারের সবাই খুশি, আমিও খুশি, সেও খুশি। আমি বিদায় নিয়ে সাহিলের বাসায় চলে এসেছি। সীমা আমাকে একটু আগে সাহিলের ফুলে সাজানো ঘরটাতে বসিয়ে দিয়েছে। আমি চুপ করে বসে আছি, আর হঠাৎ সাহিলের আগমন। কি করে আমার অ্যাঞ্জেলটা? বসে বসে ভাবছে কি দিয়ে পেটানো যায়। একটা লাঠি দরকার। কেন কেন? চোর কোথাকার! কি সাংঘাতিক বাজি আপনি, নাটকবাজ। আরে শোনো না। কিচ্ছু শুনবো না। কেন এমন করলেন আপনি আমার সাথে? আর কবে থেকে এসব প্ল্যান করছেন শুনি? আরে শোনো, তুমি যখন সীমার সাথে বাসায় আসতে আমাদের, তখন থেকেই তোমাকে আমার ভালো লাগে। এরপর থেকে আড়ালে অবডালে তোমাকে আমি দেখতে থাকি। এক সময় আমি বুঝতে পারি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তাই আমি সীমার মোবাইল থেকে তোমার মোবাইল নাম্বারটা নিয়ে নেই, আর ওর কাছ থেকেই তোমার সম্পর্কে টুকটাক মাঝে মাঝে জানি, কিন্তু ও এসবের কিছুই জানে না। এত বড় চোর আপনি! কিন্তু কি জানো, আমিও কিন্তু তোমার মতো আঘাত পেয়েছি। কিভাবে? তুমি যখন বলেছো যে তোমার বিয়ে ঠিক করেছে তোমার বাবা মা, তখনই যেন আমার বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। কেন? কারণ আমি তো জানি না আমার বাবা মা যে আমার জন্য তোমাকে পছন্দ করেছেন, আর বাবা মা যে তোমার আব্বুকে প্রস্তাব দিয়েছেন, আর তোমার বাবা মা যে আমার সাথে বিয়ে দিতে চাইছেন। তাহলে বাবা মা নিজে থেকেই আপনাকে পছন্দ করেছেন? ঠিক তাই। তুমি যখন কথাগুলো বলে মোবাইল অফ করে দিয়েছিলে, আমি তো পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কত কান্না করেছি। ডিসিশন নিয়েছি সকালেই নাস্তার টেবিলে সবাইকে বলবো তোমাকে আমি ভালোবাসি, আর তোমার বাসায় যেন বিয়ের প্রস্তাব পাঠান তারা। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি বলার আগেই দেখি মা আমাকে বলে উঠলেন, সাহেল। জি মা। সানায়াকে তোর কেমন লাগে? তুমি জানো, তোমার নাম শুনে আমার বুকের ভেতরটা চিনচিনিয়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। মনে মনে ভাবছিলাম বিয়ের দাওয়াতের কথা বলবে নাকি। বিয়ে কি ঠিক হয়ে গেল নাকি? হ্যাঁ মা, ভালো তো। ওকে তোর জন্য তোর বাবা আর আমি পছন্দ করেছি। তোর কোনো অমত নেই তো? না মা, তোমাদের পছন্দই আমার পছন্দ। সীমা, কি বলিস? আমি তো মহা খুশি, আমার বেষ্টু আমার ঘরেই আমার ভাবি হয়ে এলে। তাহলে আর কি, আজই গিয়ে আংটি পরিয়ে আসি, কি বলিস? তোমরা যা ভালো মনে করো। অবশেষে কলিজায় যেন পানি এলো। মা বাবার কথা শুনে তো মনে মনে ঈদ লেগে গিয়েছিল। তারপর সাহিল আমাকে জড়িয়ে ধরে বলল, আর এরপর এই তো হয়ে গেল আমাদের বিয়ে। আমিও পেয়ে গেলাম আমার অ্যাঞ্জেলকে। সাহিলের কথা শেষ হতেই আমিও সাহিলের বুকে মাথা রেখে বললাম, আর আমিও খুঁজে পেলাম আমার শেষ ঠিকানা এবং আমার চিরচেনা মানুষটাকে।